ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হর বনাম কালী। কালীপদ মণ্ডলের আত্মাকে তাড়া করে করে হরকাপালি ঘাপসে পড়েছে। কালীপদ আজ সকালেই গত হলো। তা গত হওয়ার আগেই সেই রাত 12টার সময় কালীপদর বউ গিয়ে তার হাতে পায়ে ধরে নিয়ে এসেছিল। বলেছিল বিনসে 2 কলসির উপর টাকা আর 150 মোহর কোথায় লুকিয়ে রেখেছে কিছুতেই বলছে না। যদি পটল তোলে তাহলে যে সব যাবে বাবাজি। হরকাপালি গম্ভীর হয়ে বলেছিল, তা বন্দোবস্ত কিরকম হবে? কালীপদর বউ তখন চোখের জলে ভেসে বলেছিল, 10টার উপর টাকা দেব বাবাজি, এর বেশি আর চেয়েও না। হর হা হা করে হেসে বলেছিল, ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না, আর রূপো ওর আর কি এমন দাম। তার দরদস্তুর একটা ঠিক হলো। হদিশ হলে হরকাপালিক 10 মোহর আর 20 রূপোর টাকা পাবে। রাত 1:30টায় কালীপদর বাড়ি গিয়ে যা অবস্থা দেখলো হর তা সুবিধের নয়। কালীপদর বাক্য হরে গেছে, চোখ উল্টে গো গো করছে। হর অনেক মন্ত্র তন্ত্র ছাড়ল বটে, তাতে সুবিধে হলো না। কালীর মুখ থেকে বাক্যই বেরোলো না। গো গো যে আওয়াজ বেরোচ্ছিল তার মর্মোদ্ধার করতে পারলে হয়তো হতো, কিন্তু সে বিদ্যে হরর জানা নেই। কালীর বউ দাক্ষায়ণী চেঁচাচ্ছিল, বাবাজি এ যে পটল তুললো বলে ভালো করে মন্ত্র ঝাড়ো, নইলে সব গেল গো। হর দেখল কালীর হয়ে এসেছে, আত্মাটা বেরোলো বলে। এই অবস্থায় তার মুখ থেকে বাক্য বের করা অসম্ভব। তবে উপায় আছে। আত্মাটা শরীর ছেড়ে বেরোলে সেটাকে খপ করে ধরে একটু শোধন করে ফের শরীরের মধ্যে চালান দিলে কালী ধরফর করে উঠে পড়বে। তখন বাক্য বের করা জলবত্তরলং। তককে তককে ছিল হর। সকালের দিকটায় আত্মাটা প্রথম উঁকি মারল নাকের ফুটো দিয়ে, কিন্তু মুন্ডুটা বের করে হরকে দেখেই সুরুত করে ফের ভিতরে ঢুকে গেল। দাক্ষায়ণী ফের চেঁচামেচি জুড়ে দেওয়ায় হর একটা পেল্লায় ধমক দিল, চুপ, অমন চেঁচামেচি করলে আত্মাটা যে ভিড়মি খাবে বাপু। তখন এমন রূপ মেরে থাকবে যে টিকিটারও নাগাল পাওয়া যাবে না। আর ঘণ্টাটাক বাদে আত্মাটা কালীর বা কানের ভিতর থেকে উকি দিতেই হর কপাত করে থাবা মারল। কিন্তু অল্পের জন্য হলো না। আত্মাটা টুক করে মুন্ডু সরিয়ে নিল। বারবার 3 বার হরকাপালিক বাঘের মতো খাপ পেতে বসেছিল, এবার যাতে আর বেটা ঢুকতে না পারে। কিন্তু হলো কি, এই সময় একটা নচ্ছার মশা কোথা থেকে এসে নাচতে নাচতে কালীর নাকের মধ্যে ঢুকে গেল, আর তাইতেই হলো সর্বনাশ। মশার তাড়নায় মৃতপ্রায় কালীও হঠাৎ প্রবল একখানা হ্যাচ্চ দিয়ে ফেলল, আর তখনই আত্মাটা গুরুলের মতো মুখ থেকে ছিটকে বেরিয়ে পাই পাই করে পালাতে লাগলো। তা হরও ছাড়বার পাত্র নয়, ধর ধর বলে করলো তারা। তার ধরা কি সহজ? কালীর আত্মা এক ছুটে ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে গিরিশ নন্দীর আমবাগানে ঢুকে পড়ল। তারপর একটা ডালে চড়াই পাখিটির মতো বসে ইতি উতি চাইতে লাগলো। গাছতলায় দাঁড়িয়ে হরকাপালিক প্রথমটায় চোখ রাঙিয়ে খুব ধমকালো, নেমে আয় বলছি, নইলে কি হবে জানিস তো? এমন ঝাঁটা পেটা সর্ষে পোড়া দেব যে আবার তোর মরতে ইচ্ছে করবে। কিন্তু ধমকে কাজ হলো না। কালীর আত্মা দিব্যি ফুর ফুরে হাওয়ায় গাছের ডালে বসে রোদ পোয়াতে পোয়াতে চারদিকে দৃশ্য দেখতে লাগলো। হর তখন কাকুতি মিনতি করতে লাগলো, নেমে আয় বাবু, নেমে আয়, অমন মগডালে বসে থাকিস নি, পড়ে হাড়গোড় ভাঙবে। কাজটা কি ঠিক হচ্ছে রে? মরবি মর, তা বলে পরিবারটাকে ভাসিয়ে যাওয়াটা কি ভালো কাজ হচ্ছে রে? নরকে যাবি যে। আয় বাপু, নেমে আয়, আবার শরীরের মধ্যে ঢুকে পড়, কত আনন্দ হবে দেখিস। তা কালীর আত্মা তাকে মোটেই পাত্তা না দিয়ে ফের উঠল। তারপর উঠতে উঠতে পুরনো জমিদার বাড়ির মস্ত উঁচু দেউরির মাথায় যে পাথরের পরিটা আছে তার মাথায় বসে যেন মনের আনন্দে গান গাইল কিছুক্ষণ।
না, গানটা অবশ্য শুনতে পেল না হর। সে আটা কাটি, জাল দড়ি দিয়ে নানা রকম কসরত করতে লাগলো, যদি আত্মাটাকে নামিয়ে এনে ঝোলায় পড়া যায়। কিন্তু কালীর আত্মা মহাট্যাটন, কিছুক্ষণ গান টান গেয়ে আবার উঠল। হর দৌড়তে লাগলো পিছু পিছু। শুধু কি দৌড়, কখনো পুকুরে নামতে হলো, কখনো খালের জলে পড়ল, কখনো কাটা গাছে ক্ষতবিক্ষত হতে হলো। শেষে তেপান্তরের মাঠের মতো একটা ফাঁকা মাঠে একটা সজনে গাছের ডাল ধরে কালীর আত্মা দিব্যি ঝুল খেতে খেতে তাকে মুখ ভেঙচে বলল, তোমার ক্যারদানি জানা আছে? হর হাঁপাতে হাঁপাতে বলল, নেমে আয় বাপু, তোর গায়ে আঁচড়টিও কাটবো না, ভালো করে ধুইয়ে মুছিয়ে শরীরটার মধ্যে ঢুকিয়ে দেব, তারপর তোর ছুটি। হে হে, অত সোজা নয় হে, ফের শরীরের মধ্যে ঢোকাবে আর দাক্ষায়ণী দুবেলা আমাকে উস্তম কুস্তম করে ভূত ঝাড়বে, তার হচ্ছে না। এই যে বেরিয়ে পড়েছি, কি যে আনন্দ হচ্ছে তা বলার নয়। এখন খাবো দাবো, মজা করে ঘুরবো। তোর আক্কেলের বলিহারি যাই, আত্মা আবার খায় নাকি? খেতে হলে মুখ চাই, পেট চাই, দাঁত চাই, জিভ চাই, তা তুই সেসব পাবি কোথায়? ছেলে মানুষই করিস না, নেমে আয়। শরীরে ঢুকলে সব পাবি, দাঁত, জিভ, পেট সব। তখন কত খাবি দেখিস। হ্যাঁ, দাক্ষায়ণী আমাকে খাওয়াবে। বেঁচে থাকতে কি খেতে দিত জানো? কচু, ঘেঁচু আর আলু পোড়া। না হে বাপু, এই আমি বেশ আছি। না রে না, তুই মোটেই বেশ নেই বাপুরে। এরকম বাউন্ডুলে ঘুরে বেড়ানো কি ভালো? ঝড় বৃষ্টি শীতে কষ্ট পাবি না? তার উপর যমদূতেরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পেলেই ধরে যমরাজের কাছে হাজির করবে। বড্ড হেনস্থা হবি যে, নেমে আয় বাপু। না হে না, ওসব হচ্ছে না। তোমার মতলব বেশ জানি, 2 ঘড়ার উপর টাকা আর 150 মোহরের লোভে এসব করছো তো। অত সোজা নয়, সে খবর আমি কাউকে দেব না। তবে রে, বলে হর ফের তাড়া করলো। কালীর আত্মা ফুরুত করে উড়ে পালালো। ছুটতে ছুটতে হর কাপালিপের ঘাম ছুটে গেল, পা আর চলে না, চোখে শস্যের ফুল নৃত্য করতে লাগলো। হর কাপালিক একটা গাছতলায় বসে অনেকক্ষণ দম নিল হ্যাঁ হ্যাঁ করে। কালীর আত্মা পগার পার হয়েছে। ল্যাংচাতে ল্যাংচাতে কাকালে ব্যথা নিয়ে হর কাপালিক যখন ফিরে আসছিল, তখন হঠাৎ দূর থেকেই শুনতে পেল কালীপদর বাড়িতে খুব শোরগোল হচ্ছে। হর গিয়ে কালীর দরজায় দাঁড়িয়ে হাঁ হয়ে গেল। কালী দিব্যি বসে বসে ফলার করছে, আর দাক্ষায়ণী দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে তাকে। হর বলল, হ্যাঁ, আত্মাটা তাহলে ঢুকে গেছে দেখছি। ঢুকবেই জানতাম, যা তারা করেছিলাম তার বলার নয়। দাক্ষায়ণী বলে, বাবাজির যেমন কথা, আত্মা ঢুকবে কি গো? সেই যে হাঁচি দিল, তাইতে তুমি তো ভয় খেয়ে পালালে, আর ওই হাঁচির পরই তো উনি দিব্যি উঠে বসলেন। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে মন্তরেই কাজ হয়েছে। ঠিক আছে, এবার তাহলে ভাগযোগ হয়ে যাক। কালীপদ খেঁচিয়ে উঠে বলল, কিসের ভাগযোগ হে, কিসের ভাগযোগ? হর একটু দমে গিয়ে বলল, আমার কিছু পাওনা হয়। কচু হয়, যাও যাও, এখন বিরক্ত করো না, অনেক দিন পর বাড়িতে একটু আদর যত্ন পাচ্ছি। হর কাপালিকের ইচ্ছে হলো হাতে চিমটেটা দিয়ে কালীকে ঘা কতক দেয়, তারপর আত্মাটাকে বের করে কমণ্ডলুতে পুড়ে নিয়ে যায়। কিন্তু সেসব করতে সাহস হলো না। দাক্ষায়ণী তার দিকে যে চোখে চাইছে তার সুবিধের নয়। ট্যাপও করলে হয়তো পাখার বাট দিয়ে ঘা কতক বসিয়ে দেবে। কালীর বেঁচে থাকা মানে 2 ঘড়ার উপো আর 150 মোহর। হর কাপালিক একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।